বর্ণালী ভেবেছিল চন্দ্রিলের মৃত্যু ওর জীবনের সব সুখ ফিরিয়ে দেবে, কিন্তু হয়েছিল তার উল্টোটাই। নবারুণ একেবারে বদলে গেল ওর মৃত্যুর পর। একেবারে খাপছাড়া একটা মানুষ, সংসারের থেকে যে হাজার মাইল দূরে। কোনো কথা একবার জিজ্ঞেস করলে তার উত্তর পেত না বর্ণালী ওর থেকে। সব সময় কিছু একটা ভাবতো সে। বর্ণালীর নিজের শরীর নিয়ে একটা গর্ব ছিল। সে ভেবেছিল নবারুণকে ফিরিয়ে আনা খুব সহজ কাজ, এক তুড়িতে বিশ্ব জয়ের মতন। কিন্তু শরীর যে মনের কাছে কিছু নয়, নবারুণ তার প্রকৃষ্ট উদাহরণ। চন্দ্রিলের মৃত্যুর পরের কয়েক মাস বর্ণালীকে ভীষণ ভুগতে হয়েছিল নবারুণকে নিয়ে। নবারুণ ঠিকভাবে ঘুমোতে পারত না, মাঝরাতে পায়চারি করতো বারান্দা জুড়ে। অনেক দুর্বল মুহূর্তে ছোট বাচ্চার মতন কেঁদেছে নবারুণ, চিৎকার করে এক করেছে ঘরবাড়ি। ওর অশান্ত মনকে সামলানো সহজ হয়নি তখন। নিজের বুকের মধ্যে নবারুণকে চেপে ধরেছে সে। ওর সমস্ত কষ্টের ঠাঁই হয়েছে বর্ণালী। সত্যি নবারুণ হওয়া হয়তো কঠিন, ওর দিক থেকে কোনোদিন ভাবার চেষ্টাই করেনি সে। তবে বর্ণালী একেবারে হেরে যায়নি, সময় ওর সঙ্গ দিয়েছে। নবারুণ একেবারে স্বাভাবিক অবস্থায় না ফিরলেও সময়ের ব্যবধানে সে মানিয়ে নিয়েছে নতুন পরিস্থিতি। আস্তে আস্তে আবার ছবি আঁকার কাজ শুরু করেছিল সে। বর্ণালীর ভালোবাসা সেই পরিবর্তনের ক্ষেত্রে অনেকটা দায়ী। চন্দ্রিল মারা যাওয়ার পর বর্ণালী মাঝে মধ্যেই প্রিয়তার সঙ্গে দেখা করতে যেত। মেয়েটা হঠাৎ করে একা হয়ে গেছিল, ও নবারুণকে না জানিয়ে এই কাজটা করত। প্রিয়তা মেয়েটাকে বুঝতে ওর সময় লেগেছে, কিন্তু একটা আবছা ধারণা ওর সম্বন্ধে হয়েছিল বর্ণালীর। প্রথম প্রথম চন্দ্রিলের জন্য খুব কাঁদতো সে, মেনে নিতে পারছিল না সবকিছু। বর্ণালীর সান্ত্বনাও খুব একটা কাজ দিত না। সময়ের সাথে সাথে সবকিছু বদলাতে শুরু করলো। প্রিয়তা ভাবছিল নতুন করে জীবন শুরু করবে, চন্দ্রিলের বাড়ি ছেড়ে দেবে। প্রিয়তা একটা কাজ খুঁজছিল তখন। বর্ণালীর খারাপ লেগেছিল ওকে দেখে, নিজেকে দোষী মনে হয়েছিল ওর কাছে। তাই বর্ণালী নিজের পরিচিত একটা প্রাইভেট স্কুলে ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। সেদিনই প্রথমবার প্রিয়তা মুখ খুলেছিল ওর কাছে। দিদি, তোমাদের দুজনকে একসাথে দেখে হিংসে হতো। নবারুণদা কত ভালো, তোমার হারটা দেখে খুব লোভ হয়েছিল জানো। তুমি দিলে না, ভীষণ রাগ হয়েছিল সেদিন। তবে আমি তোমার ক্ষতি করতে চাইনি দিদি, শুধু চন্দ্রিল আমাকে বাধ্য করেছিল ফোনটা করতে। ভেঙে পড়েছিল প্রিয়তা কথাগুলো বলতে বলতে। বর্ণালী কিছু না বলে চুপ করেছিল অনেকক্ষণ। যা গেছে তা গেছে রে, ও সব ভুলে যা। চন্দ্রিলের সাথে সাথে আমিও ভুলে গেছি সব। চাকরিটা ঠিক করে কর, তবে আর অন্য কোনো সম্পর্কে জড়াস না। এই বাড়ি ছাড়িস না, তাতে চন্দ্রিলকে কষ্ট দেওয়া হবে। বর্ণালীর মুখ আর মন ভিন্ন কথা বলেছিল তখন। সেদিন থেকে প্রিয়তার প্রতি ভালোবাসাটা শেষ হয়ে গেছিল ওর। এরপর থেকে ওর বিষণ্ণ মুখটা দেখলে বর্ণালীর ভালো লাগতো। দেওয়ালে টাঙানো চন্দ্রিলের ছবি দেখেও মনে মনে হাসতো, কিন্তু প্রিয়তাকে শারীরিক আঘাত করার ভাবনা ওর কোনোদিনও আসেনি। ও চেয়েছিল প্রিয়তা বাঁচুক, মৃত্যুতেই তো সব কষ্টের শেষ। এরপরেও প্রিয়তা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবলেই বর্ণালী ওকে বারবার নিরুৎসাহিত করেছে। এর মধ্যে নিষ্ঠুরতা আছে নিশ্চয়ই, কিন্তু বর্ণালীর কাছে এই অনুভূতির দাম ভিন্ন। প্রিয়তার পাশাপাশি ওই বাড়িতে যাওয়ার পিছনে আরেকটি কারণ ছিল বর্ণালীর। চন্দ্রিলের আঁকা ছবিগুলো দেখতো সে, সত্যি অসাধারণ সেই সব ছবি। কিছু ছবির গুণমান নবারুণের থেকেও ভালো। ও চন্দ্রিলকে বুঝতে পারছিল ওর আঁকা ছবি থেকে। চন্দ্রিল যে সাধারণ নয়, ওর মনে ধারণাটার জন্ম এই সময় থেকেই। চন্দ্রিলের মৃত্যুর 1 বছর পেরিয়ে গেলেও সমস্যা বর্ণালীর পিছু ছাড়েনি। তুহিনবাবুকেও হাজার বারণ করা সত্ত্বেও উনি ওদের বাড়িতে এসেছেন বারবার। ভদ্রতার খাতিরে ওকেও ওনার সঙ্গে গল্প করতে হয়েছিল। ওর মনে হয়েছিল ভদ্রলোক একটু বেশি গায়ে পড়া, কিন্তু ভদ্রলোকের আসল উদ্দেশ্য যে অন্য কিছু, সেটা তখনও সে বুঝতে পারেনি। ভদ্রলোক যে তলে তলে ওর স্কুলের এক কলিগের পিছনে হাত ধুয়ে পড়েছেন, সেটা বুঝতে ওর কিছুদিন লেগেছিল। মিত্রা শুধু বর্ণালীর কলিগ বললে ভুল বলা হয়, মেয়েটা ওর নিজের বোনের মতো। স্টাফ রুমের হাজার পলিটিক্স সত্ত্বেও দুজনের বন্ধুত্বে ছেদ পড়েনি কোনোদিন। এহেন মিত্রার সঙ্গে বন্ধুত্বে মধ্যস্থতা করার অনুরোধ নিয়েই এসেছিলেন তুহিনবাবু। বর্ণালীর পক্ষে সেই অনুরোধ ফেলা সম্ভব ছিল না। ও নিজেও চাইছিল তুহিনবাবুর একটা হিল্লে হোক। তাই মিত্রার কথা ওনার কাছে শোনার পর ও একটু খুশি হয়েছিল মনে মনে। কিন্তু মিত্রা ভীষণ জেদি স্বভাবের মেয়ে, তাই ইংরেজি শিক্ষিকা মিত্রাকে বাগে আনা সহজে সম্ভব হয়নি। তার উপর তুহিনবাবুর খারাপ রেপুটেশন খাড়ার ঘায়ের মতো এসে দাঁড়িয়েছিল।
তবে সব প্রতিকূলতা কাটিয়ে ভদ্রলোকের লেগে থাকার প্রবণতা ছিল প্রশংসা করার মতো। বর্ণালীর প্রধান কাজ ছিল মিত্রার সামনে গিয়ে তুহিনবাবুর প্রশংসা করা। মিত্রার জন্য মাঝে মধ্যে উপহার আনতেন ভদ্রলোক। বর্ণালী সেগুলো মিডলম্যানের মতো সরবরাহ করত মিত্রার কাছে। এই সময়টায় বর্ণালী আর তুহিনবাবুর সম্পর্ক অনেক সহজ হয়ে এসেছিল। উনি মাঝে মধ্যেই ওদের বাড়িতে আসতেন। বর্ণালীও বিয়ের পর প্রথমবার স্বাভাবিক মজার কিছু করার সুযোগ পেয়েছিল। নবারুণের কথা তখন ওর খেয়ালও হয়নি। আসলে নবারুণের উদাসীনতা ওকে অবাধ্য করে তুলেছিল। গিফটগুলো পেয়ে মিত্রার রাগান্বিত মুখটা দেখে সে হেসে গড়িয়ে পড়ত। মিত্রার রাগ সময়ের সাথে ব্যস্তানুপাতিক হারে কমছিল। বর্ণালী কয়েক মাসের মধ্যে দুজনের দেখা সাক্ষাৎ করাতেও সমর্থ হয়েছিল। কিন্তু নবারুণ যে বর্ণালী আর তুহিনের মেলামেশা ঠিকভাবে মেনে নিতে পারছিল না, সেটা সে ঘুণাক্ষরেও টের পায়নি। কিন্তু সেটা টের পেতে বেশি দেরি লাগেনি বর্ণালীর। নবারুণ বোধহয় তুহিনকে কোনো গিফট দিতে দেখেছিল বর্ণালীকে। তারপর পুরনো নবারুণকে ফেরত আসতে দেরি লাগেনি। বর্ণালীর শরীর জুড়ে সেদিন ক্ষতচিহ্ন। নবারুণের মুখে গালিগালাজ শুনেও সে চুপ ছিল। কিন্তু হঠাৎ ওর মুখে চন্দ্রিলের নাম শুনে বর্ণালী বুঝতে পেরেছিল চন্দ্রিল মৃত্যুর আগেই যা বিষ ঢেলে দেওয়া দরকার সেটা দিতে কার্পণ্য করেনি। সেদিন সে বুঝতে পেরেছিল চন্দ্রিল মৃত্যুর পরেও বেঁচে আছে। চন্দ্রিল একটা ধারণার নাম, যার মৃত্যু নেই। যত দিন গেছে বর্ণালী নিজেকে নগণ্য মনে হয়েছে ওর সামনে। নবারুণের অত্যাচার বেড়েছে। বর্ণালী শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল তুহিন আর মিত্রাকে একসাথে বাড়িতে আমন্ত্রণ জানাতে। তুহিন আর মিত্রাকে একসাথে দেখেও যে নবারুণ পুরোটা বিশ্বাস করেছিল সেটা মনে হয়নি বর্ণালীর। তবে সেদিন থেকে অত্যাচারের মাত্রা একটু কমেছিল, অল্প। গালিগালাজ করে ক্ষান্ত হয়ে যেত সে। মিত্রার সাথে যোগাযোগ হয়ে যাওয়ার পর তুহিনবাবু সেভাবে আর তেমন আসতেন না। তবে মাঝে মধ্যে অনুষ্ঠান বাড়িতে দেখা সাক্ষাৎ হয়ে যেত ওদের। বর্ণালী নবারুণের প্রতি নজর দিয়েছিল আবার। পাপান ঠিক ওই সময় ওর শরীরে আসার অস্তিত্ব জানান দিয়েছিল। এবার নবারুণকে খবরটা জানাতে দেরি করেনি বর্ণালী। মাঝের 9টা মাস যত্নের কোনো খামতি করেনি নবারুণ। বলতে গেলে বর্ণালী ওই কটা দিন নিজের বাপের বাড়ি না যেতে পারার দুঃখ অনুভব করেনি। শহরের সব থেকে নামি প্রাইভেট হসপিটালে জন্ম হয়েছিল পাপানের। সেদিনের নবারুণ অন্যরকম ছিল। তারপর পাপান আস্তে আস্তে বড় হয়েছে। মাঝে ওদের সম্পর্কে অনেক চড়াই উতরাই এসেছে। নবারুণ কখনো ভালোবেসেছে ওকে, আবার কখনো নিজের পুরনো রূপে ফিরে গেছে। তবে গত 1 সপ্তাহ জুড়ে নবারুণের এই অদ্ভুত আচরণ বর্ণালীর একদম বোধগম্য হচ্ছে না। তাই অতীতের পথে সফর করার সাথে সাথে বর্ণালীর ভবিষ্যৎ নিয়ে চিন্তা ঘনীভূত হয়। নবারুণের অত্যধিক সন্দেহের বাতিক যে বর্ণালীর মধ্যে কবে থেকে ভয়ের সঞ্চার করেছে সেটা সে বুঝতে পারেনি। এই ভয় থেকেই আশঙ্কার জন্ম। ওর শুধু চিন্তা হয় স্কুল খুলে গেলে কি হবে। ও একবার ভাবে পাপানকে নিয়ে স্কুলে যাবে, কিন্তু ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া মানে হাজার সমস্যা। কলিগদের বাঁকা বাঁকা কথা থেকে ক্লাস করার সময় পাপানকে রাখার অসুবিধা। ও অনেক ভাবার পর বাড়িতে একজন আয়া রাখবে বলে ঠিক করে। গরমের ছুটির পর বর্ণালীর স্কুল খুলেছে গতকাল। আয়ার কাছে পাপানকে রেখে আসছে সে। আয়া মেয়েটার বয়স বেশি হবে না, তবে রুম্পাকে বেশ চালাক বলে মনে হয়েছে ওর। সেই জন্যই ওকে রেখেছে কাজে সে। নবারুণ এই কদিনও ঠিকভাবে কথা বলেনি ওর সাথে। ওর মুখের মধ্যেকার অন্ধকার ভালো করে চেনে বর্ণালী। দিনের বেশিরভাগ সময়ই আকার ঘরে থাকে সে। মাঝে একদিন উত্তেজিত হয়ে কাউকে ফোন করে কিছু বলছিল সে। ওর কানে এসেছিল 2-1টি কথা। পৃথিবীর সেরা ছবির মধ্যে একটা হবে নাকি ওর ছবি, এইরকমই কিছু একটা বলছিল সে কাউকে। বর্ণালী আর ওর আকার বিষয়ে তেমন গুরুত্ব দেয় না এখন। আসলে ব্যক্তি নবারুণের ওপর শ্রদ্ধা চলে যাওয়ায় তার সৃষ্টির উপরেও একটা অবহেলা এসেছে বর্ণালীর। ক্লাস করার ফাঁকেও পাপানকে নিয়ে চিন্তা পিছু ছাড়ছিল না ওর। ক্লাসে ঠিকভাবে মনোযোগ দিতে পারছিল না সে। স্কুল ছুটি হতেই সে পড়িমড়ি করে রওনা দিয়েছিল বাড়ির পথে। বাড়ি ফিরেই ওর মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। ওর বাড়ির সামনে বেশ খানিকটা প্রশস্ত জায়গা রয়েছে। বর্ণালী গিয়ে দেখে নবারুণ একটা বল নিয়ে খেলা করছে পাপানের সঙ্গে। সে বলটা বারবার পাপানকে ছুড়ে দিচ্ছে আর পাপান বলটা সংগ্রহ করে আনছে টলমলো পায়ে গিয়ে। বলটা ছুঁড়তে পেরেই পাপান খুশি, হাসি টলমলো করছে ওর মুখ জুড়ে। হঠাৎই বলটা একটু জোরে ছুঁড়ে দেয় নবারুণ। বলটা পাপানকে ছাড়িয়ে রাস্তার দিকে এগিয়ে যায়। ওদের বাড়ি আর রাস্তার মাঝে একটা কালভার্ট। বর্ণালী দেখে বলটা গড়াতে গড়াতে কালভার্টের খুব কাছে চলে গেছে, কিন্তু নবারুণের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে পাপানকে বলটা কুড়িয়ে আনার জন্য উৎসাহ দিয়েই যাচ্ছে। বর্ণালী আর দাঁড়িয়ে থাকতে পারে না। পাপান বলটা কুড়াতে গিয়ে ততক্ষণে কালভার্টের একদম কাছে চলে গেছে। বর্ণালী নিজের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে ওর দিকে দৌড়ায়। পাপান ততক্ষণে বলের কাছে পৌঁছে গেছে। বর্ণালীর শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে।
নবারুণ ঠাই দাঁড়িয়ে এক জায়গায়। পাপান বলটা কুড়িয়ে নিয়ে কালভার্টের দিকে তাকাচ্ছে। আর এক পা এগোলেই কালভার্টের জলের তোড়ে তলিয়ে যাবে পাপান। বর্ণালী পাগলের মতো চিৎকার করে ওঠে। পাপান এবার ওর দিকে ঘুরে তাকায়। মা, বলো। পাপানের মুখে যুদ্ধ জয়ের হাসি। বর্ণালী ততক্ষণে পাপানের কাছে পৌঁছে গেছে। ও পাপানকে কোলে তুলে নেয় হাঁপাতে হাঁপাতে। ওর চোখ তখন কালভার্টের দিকে। শরীরের সমস্ত রোম খাড়া হয়ে গেছে উত্তেজনায়। বর্ণালী নবারুণের সামনে আর এক মুহূর্ত দাঁড়ায় না। নবারুণের মুখটা আগের দিনের থেকেও বেশি ভয়ঙ্কর মনে হয় ওর কাছে। বর্ণালী ঘরের ভিতরে গিয়ে দেখে আয়া মেয়েটা মনের সুখে টিভি দেখছে। বর্ণালী সমস্ত রাগ গিয়ে পড়ে ওর উপর। তোমাকে কি দায়িত্ব দিয়ে গেছিলাম? বলেছিলাম না পাপানকে কাছছাড়া করবে না? আর কি করছো? এত টাকা দিয়ে রাখার কি মানে তাহলে? আমি কি করব দিদি? দাদাবাবুই তো বললেন। বর্ণালী আর কিছু বলতে পারে না মেয়েটাকে। ঘরে ফিরেও ভাবে নবারুণকে কোনো মনোবিদের কাছে কাউন্সিলিং এর জন্য নিয়ে যাবে, কিন্তু পর মুহূর্তে নিজের ভাবনা বিসর্জন দেয়। ও জানে মনোবিদের নাম উচ্চারণ করলে নবারুণ কি করতে পারে ওর সাথে। ভয়ে ওর শরীর কেঁপে ওঠে সে কথা ভেবে। মাঝের দুদিন তেমন কিছু না হওয়ায় বর্ণালী একটু নিশ্চিন্ত রয়েছে। আয়া মেয়েটা ঠিকঠাক কাজ করেছে কদিন। বর্ণালী ভাবে মেয়েটাকে পার্মানেন্ট ভাবে কাজে রেখে দেবে। আজ বাড়ি ফেরার সময় তাই একটু দোকানপাট করে তবেই বাড়ি ফিরছে সে। পাপানোর জন্য কয়েকটা খেলনা কিনেছে সে, কিন্তু বাড়ি ফিরতেই ওর চোখ মুখ অন্ধকার হয়ে যায়। ও বাড়ি ফিরে দেখে বাড়িতে একজন প্রাণীও নেই। দরজাটা তালা দেওয়া বাইরে থেকে। নিজের চাবিটা দিয়ে তালা খোলে বর্ণালী। ও আয়া মেয়েটার নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। ও পাপারা নবারুণকেও ঘরের মধ্যে কোথাও খুঁজে পায় না। ভয়ে বর্ণালীর শরীর অবশ হয়ে আসে। ও বুঝতে পারে নবারুণ খুব খারাপ কিছু করেছে। নিজের আগের সন্তানের কথা মনে পড়ে যায় ওর। বর্ণালী পাপানকে কোনো মতে হারাতে পারবে না। ও বাড়ি খুলে রেখেই ঘর ছেড়ে বের হয়ে যায় রাস্তার দিকে। পাপানের নাম ধরে চিৎকার করতে করতে রাস্তা ধরে এগোতে থাকে সে। রাস্তা জুড়ে ততক্ষণে অন্ধকার নেমেছে। ঘামে ভিজে যায় বর্ণালীর শরীর। পাপানের নাম ধরে ডাকতে ডাকতে ওর গলা শুকিয়ে আসে। বর্ণালী রাস্তার মাঝখানে বসে পড়ে পাগলের মতো। চোখের জল বাদ মানে না তখন। ওর বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য যেন ফাঁকা হয়ে যায়। তারপর হঠাৎ পাপানের চিৎকার ভেসে আসে বর্ণালীর কানে। সে চিৎকার মরুভূমিতে মরুদ্যানের ন্যায়। বর্ণালী উঠে পড়ে রাস্তা থেকে, ছুটতে থাকে শব্দের উৎস লক্ষ্য করে। ও দেখে অন্ধকার ভেদ করে নবারুণ এগিয়ে আসছে পাপান ওর কোলে। ওরা এগিয়ে আসতেই বর্ণালীর রক্ত গরম হয়ে ওঠে। পাপানের হাত পা রক্তে ভেসে যাচ্ছে। ক্ষতচিহ্নগুলো বেশ গভীর। বর্ণালী ছুটে আসে নবারুণের কাছে। কোথায় নিয়ে গেছিলে ওকে? রুম্পা কোথায়? নবারুণ ওর প্রশ্নের উত্তর দেয় না। অবহেলা দৃষ্টিতে একবার তাকায় শুধু। মা, পালক খেলা। পাপানোর প্রশ্নের উত্তর দিয়ে দেয়। বর্ণালী ছেলেকে বুকে জড়িয়ে ধরে বাড়ির দিকে ছুটে যায়। ঘরে ঢুকে কেটে যাওয়া জায়গাগুলো মুছে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয় তখনকার মতো। পাপানকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয় সে। ও ঠিক করে পরের দিন আর স্কুল যাবে না। ও ভাবে রুম্পাকে একবার ফোন করে জানবে কি হয়েছিল আজ, কিন্তু সেটার অপেক্ষা করতে হয় না। রুম্পা নিজেই ওকে ফোন করে। দিদি, আমি কাল থেকে আর কাজে আসতে পারবো না। দাদা আজকে প্রচন্ড অপমান করেছেন আমায়। আমি শুধু আপনার ছেলেকে কাজছাড়া করতে চাইনি আপনার কথা মতো। বর্ণালী হাজার অনুরোধ করেও ওর মত বদলাতে পারে না। ও ভাবে পরের সপ্তাহে অন্য একজনকে কাজে রাখবে। নিজের ঘরে ফিরে অনেক ভাবে বর্ণালী। ও ঠিক করে এর একটা বিহিত করে ছাড়বে। খাবার সময় নবারুণ কোনো কথা বলে না। রাতের খাবার খেয়ে সে নিজের ছবি আঁকার ঘরে চলে যায়। মাঝরাতে ফিরে আসে ওদের বেডরুমে। বর্ণালী তখনও জেগেছিল ওর জন্য। নবারুণ আসতেই ও রুম্পার কথাটা জিজ্ঞেস করে। নবারুণ কোনো উত্তর দেয় না। বর্ণালীর গলার স্বর তীব্র হয়। নবারুণের চোখ হঠাৎ জ্বলে ওঠে। ও এগিয়ে আসে বর্ণালীর দিকে। বর্ণালীর গলা চেপে ধরে বিছানার সাথে। বর্ণালীর কথা বন্ধ হয়ে যায়। ও হাজার চেষ্টা করেও নবারুণের হাতের থেকে নিজেকে মুক্ত করতে পারে না। বর্ণালীর দম বন্ধ হয়ে আসে। ওর চোখ দিয়ে জল বের হয়ে আসে। বর্ণালীর চোখে অন্ধকার ঘনিয়ে আসে। হঠাৎ ঘরের মধ্যে পাপানের গলার স্বর শুনতে পায় সে। ওদের চিৎকারে পাপানের ঘুম ভেঙে গেছে। কখন সে এসে দাঁড়িয়েছে দরজায় খেয়াল করেনি নবারুণ। তবে পাপানকে দেখে সে বর্ণালীকে ছেড়ে দেয়। বর্ণালীর আবার নিঃশ্বাস নিতে পারে পাপানের জন্য। নবারুণ ঘর ছেড়ে বের হয়ে যায় রাগে গোঙাতে গোঙাতে।
পরের দিন সকালে এসে নবারুণ ক্ষমা চায় ওর কাছে গতরাতে কৃতকর্মের জন্য। বর্ণালী কোনো উত্তর দেয় না আর। সকালে রান্না সেরে সে পাপানকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হয়। ওষুধ নিয়ে ফিরতে ফিরতে বেলা হয়ে যায়। বাড়ি ফিরে বর্ণালীর প্রচণ্ড মাথা ধরে। ও পাপানকে পাশে শুয়ে রেখে নিজেও একটু ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে পাপান ওর পাশে নেই। আবার ওর বুকের ভিতরটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। ও বিছানা ছেড়ে বাড়ির বারান্দায় আসে। ও দেখে নবারুণ পাপানকে কিছু খাওয়াচ্ছে। ও ছুটে যায় ওর দিকে। ও দেখে চিপস জাতীয় কিছু পাপানের মুখে। বর্ণালী ভাবে ও হয়তো একটু বেশি চিন্তা করে ফেলছে। ও নিজেকে স্বাভাবিক করতে রান্নাঘরে ঢোকে। হঠাৎ ওর কি মনে হয়, ও নিজের গোপন কুঠুরিতে হাত বাড়ায়, কিন্তু পর মুহূর্তেই ওর শরীর কেঁপে ওঠে। কুঠুরির মধ্যেই ও রেখেছিল রাইসিনের বাকি অংশগুলো। ফেলে দেয়নি ভবিষ্যতের কথা ভেবে, কিন্তু অনেক খুঁজেও ফাইলটা খুঁজে পায় না। আর অনেক ভেবেও মনে করতে পারে না বিষটা সরিয়েছিল কিনা। ওর সন্দেহটা নবারুণের উপর গিয়ে পড়ে। নবারুণ কি তাহলে সব বুঝে গেছে? বর্ণালীর শরীর ঠান্ডা হয়ে যায়। ওর মনে পড়ে নবারুণ পাপানকে কিছু খেতে দিচ্ছিল। বর্ণালী দিক বিদিক শূন্য হয়ে ছোটে পাপানের কাছে। পাপান তখন বসে কার্টুন দেখছে। বর্ণালী ওকে বাথরুমে নিয়ে গিয়ে গলায় আঙুল দিয়ে বমি করায়। পাপান মায়ের অদ্ভুত ব্যবহারে ভয় পেয়ে যায়। ভয়ে সে কাঁদতে শুরু করে। বর্ণালী ওকে কোলে করে নিজের ঘরে আসে। মাঝে 2 দিন কেটে গেছে। বর্ণালী পাপানকে এক মুহূর্ত নিজের থেকে আলাদা হতে দেয়নি। নবারুণ জোর করলে ওর কাছে ছাড়েনি পাপানকে। এই 2 দিনের প্রত্যেকটা মুহূর্ত ভয়ে কেটেছে বর্ণালীর। কোনো কিছু খাওয়ার আগে 2বার ভাবতে হয়েছে ওকে। রান্না, ঘর ও নজর রেখেছে এই 2 দিন। তবে বর্ণালী বুঝতে পারে এভাবে আর সম্ভব নয়। তবে ও নিশ্চিত হতে পারে না কি করবে, কিভাবে রক্ষা করবে পাপানকে। প্রচণ্ড অসহায় মনে হয় ওর নিজেকে। রাতের খাবার জোগাড় করতে 9টা বাজে বর্ণালীর। পাপানকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছে সে। নবারুণ খেতে আসছে না দেখে বর্ণালীর কেমন একটা সন্দেহ হয়। অন্যদিন খাওয়ার ব্যাপারে সে দেরি করে না। বর্ণালী ওকে ডাকার জন্য ওর ঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ঘরটা হাট করে খোলা। অন্যদিন হলে বর্ণালী ঘর ছেড়ে বের হয়ে আসতো, কিন্তু আজ ওর কি হয়, ও ঘরের ভিতরে ঢোকে। দেওয়াল জুড়ে নবারুণ আর ওর বন্ধুদের ছবি। চন্দ্রিলা নবারুণ সেই ছবিতে পাশাপাশি। বর্ণালী চন্দ্রিলের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না। ও দেখে নবারুণ একটা ক্যানভাস নিয়ে কাজ করছে। সেটা সাদা কাপড়ে মোড়া। ও হাত দিয়ে কাপড়টা সরিয়ে দিতেই ভয়ে এক পা পিছিয়ে আসে। ওর মধ্যে অদ্ভুত এক শিরশিরানি অনুভূত হয় ছবিটা দেখে। অসম্পূর্ণ ছবিটা কি নবারুণের নিজের মুখের আদলে তৈরি? বর্ণালী বুঝতে পারে না। ও দেখে ক্যানভাসের শয়তানকে। সে আছড়ে ফেলছে দুধের এক শিশুকে। শিশুর মুখটা নির্মল, মুখটা ওর খুব চেনা লাগে শিশুটার। শয়তানের মুখ জুড়ে ক্রূর হাসি, ক্যানভাস জুড়ে লাল রঙের বন্যা। বর্ণালী আর দাঁড়িয়ে থাকতে পারে না ঘরের মধ্যে। ও ঘুরতেই দেখে নবারুণ দাঁড়িয়ে দরজায়। ওর মুখের পাশে সিগারেটের ধোঁয়া, মিটিমিটি হাসি তার মুখ জুড়ে। এই মুখটা কোথায় যেন দেখেছে বর্ণালী, মনে করতে পারে না কিছুতেই। তারপর হঠাৎ প্রিয়তাদের বাড়ি জানলার কথা মনে পড়ে যায় ওর। ঠিক যেন চন্দ্রিলের মতো লাগছে নবারুণকে। মুখ জুড়ে সে বসন্তের দাগ, ক্রূর হাসি বিচ্ছে ওর সারা শরীর। বর্ণালী ক্যানভাসের দিকে তাকায় আরেকবার। শয়তানকে ও আরেকবার দেখে চোখের সামনে। ওর সমস্ত শরীর জুড়ে তীব্র যন্ত্রণা। ভয়ে বর্ণালী পালিয়ে আসে। ও ঘুমন্ত পাপানকে দেখতে পায়। ছবির শিশুটার সঙ্গে কি অদ্ভুত মিল মুখের। বর্ণালীর শরীর কাঁপতে থাকে। পাপান ঘুমের ঘোরে এপাশ ওপাশ করে। বর্ণালী ছুটে যায় ছেলের কাছে, বুকে চেপে ধরে তাকে, কপালে হাত দেয় ছেলের। কপালটা অন্য দিনের তুলনায় বেশ গরম। মনে হয় জ্বর এসেছে পাপানের। বাবা কি খাইয়েছে তোমায়? বর্ণালী ছেলেকে ঝাঁকিয়ে ঘুম থেকে তোলে। পাপান মায়ের চোখ মুখের ভাব দেখে ভয় পেয়ে যায়। বর্ণালী ছেলের মুখে কোনো উত্তর না পেয়ে আরও উতলা হয়ে পড়ে। কতবার বলেছি আমি ছাড়া কেউ কিছু দিলে খাবে না, অসভ্য ছেলে একটা। বর্ণালীর হাত উঠে যায় ছেলের উপর। পাপান মার খেয়ে কাঁদতে শুরু করে। বর্ণালী ওকে বিছানায় বসিয়ে রেখে থার্মোমিটার নিয়ে আসে। ও দেখে ছেলের গায়ে 100-র উপর জ্বর। ভয়ে ওর শরীর কাঁপতে থাকে। ও ঠিক করে তক্ষুনি ডাক্তারখানায় যাবে, কিন্তু নবারুণ যে কখন দরজায় এসে দাঁড়িয়েছে সেটা বর্ণালী বুঝতে পারেনি। ও পাপানকে কোলে নিয়ে বের হতে যাবে, তখন নবারুণ ওকে বাধা দেয়। এত রাতে কোথায় যাচ্ছ? নবারুণের চোখটা যেন রাগে জ্বলছে। বর্ণালী অন্য সময় হলে ওর কথা আর কোনো উত্তর দিত না, কিন্তু আজকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। ছেলের 100-র উপরে জ্বর, সে খেয়াল যদি থাকতো এই প্রশ্নটা করতে পারতে না। ও একটু আধটু জ্বর এসেই থাকে। বৃষ্টিতে ভিজেছে নিশ্চয়ই, কাল না কমলে আমি নিয়ে যাব ডাক্তারের কাছে। নবারুণ ঘর ছেড়ে বের হয়ে যায়। বর্ণালী বোঝে ওর কথার অবাধ্য হওয়া সম্ভব নয়। ও ভাবে আগামীকাল নবারুণ না গেলেও ও নিজেই পাপানকে সাথে করে ডাক্তারখানায় নিয়ে যাবে। নবারুণ ঘর ছেড়ে চলে যাওয়ার পর পাপানের মাথায় জলপট্টি দেয় সে। সারা রাত ওর পাশেই বসে কাটিয়ে দেয়। পাপান কিছু সময় পর ঘুমিয়ে গেছে। জ্বরের ঘোরে মাঝে মধ্যে ছেলেটা ভুল বকে। বর্ণালী ওর সাদাসিধে মুখটার দিকে তাকিয়ে কেঁদে ফেলে।
এইটুকু দুধের শিশুটার সাথে নবারুণ এইরকম করতে পারে না, ও কিছুতেই এটা হতে দিতে পারে না। বর্ণালী ভাবে ও পাপানকে নিয়ে পালাবে, সেই মতো মানসিক প্রস্তুতিও নিতে শুরু করে। তবে পর মুহূর্তেই কঠিন বাস্তব ওর সামনে ফুটে ওঠে। স্কুল ছেড়ে দিয়ে বর্ণালীর পক্ষে অন্য কোথাও যাওয়া সম্ভব নয়, আর নবারুণ যে ওকে চলে যেতে দেবে না সে বিষয়ে 100% নিশ্চিত। ভোর রাতে চোখটা বন্ধ হয়ে আসে বর্ণালীর। ও ছেলের কপালে হাত দিয়ে দেখে জ্বর একটু কমেছে। ওর মনে হয় ও মিছেই বেশি বেশি ভাবছে, তাও চিন্তা ওর মন থেকে দূর হয় না একেবারে। পরের দিন নবারুণকে সঙ্গে নিয়েই ও ডাক্তারখানায় আসে। ডাক্তারবাবু ওর পূর্ব পরিচিত। নবারুণ আর চেম্বারের ভিতরে ঢুকতে চায় না। বর্ণালীও ওকে খুব একটা জোর করে না। নবারুণ চেম্বারের বাইরে থাকার সুযোগ নেয় সে। পাপান বোধহয় কিছু উল্টোপাল্টা খেয়ে ফেলেছে, সকাল থেকে বমি করছে আর জ্বরও এসেছে ওয়াশ করার। বর্ণালীর উদ্বিগ্ন কণ্ঠস্বর ডাক্তারবাবুর কানে পৌঁছায়। ডাক্তারবাবু সব দেখে শুনে পাপানকে ওনার নার্সিংহোমে রেফার করেন। পাপানের বেলি ওয়াশ করার জন্য রেকমেন্ড করে দেন তিনি। বর্ণালীর একটু মিথ্যে অনেকটা কাজে আসে। ও চেম্বারের বাইরে এসে দেখে নবারুণ চেয়ারে বসে বসে ভাবছে কিছু। ওদের চেম্বার থেকে বের হতে দেখে এগিয়ে আসে সে। ছেলেকে নার্সিংহোমে রেফার করে দিয়েছেন ডাক্তারবাবু। সাধারণ জ্বরের জন্য যত বেশি বেশি চিন্তা, বাড়ি নিয়ে চলো, এমনিতেই ঠিক হয়ে যাবে। নবারুণ নিধান দেয়, কিন্তু বর্ণালী ওর কথার অবাধ্য হতে বাধ্য নয়। তুমি ওকে নার্সিংহোমে নিয়ে যাবে কিনা বলো, না হলে কিন্তু লোকজনের সামনে চিৎকার করব। বর্ণালীর কথায় নবারুণ প্রথমবার ঘাবড়ে যায়। ওর সম্মান যে ওর মনের অনেকটা জায়গা জুড়ে, সেটা বর্ণালী বুঝতে পারে এতদিনে। ছেলেকে নার্সিংহোমে ভর্তি করে কিছুটা নিশ্চিন্ত বোধ করে সে। দুদিন নার্সিংহোমে থাকার পর পাপানকে ছুটি করিয়ে নিয়ে এসেছে বর্ণালী আজ সকালেই। জ্বরটার নেই তেমন, তবে ছেলেটার শরীর ভীষণ দুর্বল। বাড়িতে ফেরার পর থেকে ওর সমস্ত পদক্ষেপ নজরে রেখেছে সে। কিন্তু এভাবে স্কুল কামাই করে প্রত্যেকদিন বাড়িতে বসে থাকা ওর যে সম্ভব নয় সেটা বোঝে বর্ণালী। নবারুণ যে উন্মাদ হয়ে যাচ্ছে সেটা ওর আচরণে স্পষ্ট হচ্ছে দিনের পর দিন। ওর সাথে সাধারণ একটা কথা কাটাকাটি ঘিরে ঘরের ড্রেসিং টেবিলের কাজ ভাঙে সে এক রক্তারক্তি কাণ্ড। বর্ণালীর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ও ঠিক করে এর একটা বিহিত করবে। নবারুণ যে ওকে আর তুহিনবাবুকে সন্দেহ করত সেটা ওর কথাবার্তায় বহুবার প্রমাণ পেয়েছে বর্ণালী। কিন্তু সেই সাধারণ সন্দেহটা যে এতদূর অবধি গড়াতে পারে সেটাও জীবনেও কল্পনা করেনি। ওর হঠাৎ মনে পড়ে চন্দ্রিলের বলা কিছু কথা। সেদিন চন্দ্রিল ওর সামনে নবারুণকে সতর্ক করেছিল তুহিনের বিষয়ে। তাহলে কি ও নবারুণের মনে এই ভয়ঙ্কর মিথ্যের চাষ করে দিয়ে গেছিল? বর্ণালীর কাছে সবকিছু পরিষ্কার হয় একে একে। আরেকটা ঘটনা গত কদিন ধরেই বর্ণালী লক্ষ্য করছে। নবারুণ ওকে আর পাপানকে একা ছাড়তে চাইছে না কোথাও। সব সময় চোখের সামনে রাখার চেষ্টা। নিজে কোনো কাজে বের হলে বাইরে থেকে দরজায় তালা দিয়ে যাচ্ছে। এর কোনো প্রতিবাদ করলেই তার ফল যে ভয়ানক সেটা বর্ণালী জানে। মাঝে মধ্যে নিজেকে বন্দির মতো মনে হয় ওর আজকাল। নবারুণের মধ্যেও কোনো একটা ভয় কাজ করছে যেন। ওকে বুঝতে পেরে গেল সবকিছু। ও ভাবে ফোন করবে কাউকে, সাহায্য চাইবে কোনো বন্ধুর, কিন্তু পর মুহূর্তে নিজের ভাবনা থেকে সরে আসে সে। বর্ণালী বোঝে ওর পালিয়ে যাওয়ার চেষ্টা সফল হবে না। কদিন লুকিয়ে থাকবে সে নবারুণের থেকে। নিশ্চয়ই খুঁজে বের করবে সে ওদের। তারপর ওকে আর ঘুমন্ত পাপানকে চরম শাস্তি দেবে নিজের হাতে। বর্ণালীর সে কথা ভেবে শরীর আড়ষ্ট হয়ে আসে। ও নবারুণের হাত দুটোকে যেন চোখের সামনে দেখতে পায়। রক্ত মাখা সেই হাত, পাশে নিথর পাপান পড়ে রয়েছে। ওর শরীর ভেসে যাচ্ছে রক্তে। বর্ণালী ভয়ে অস্ফুট চিৎকার করে ওঠে। নবারুণের এগিয়ে আসছে ওর দিকে। বর্ণালী আর ভাবতে পারে না। ওর শরীর জুড়ে তখন মৃত্যু ভয়। বর্ণালী হেসেলে ফিরে আসে। নবারুণ কোনো একটা কাজে বের হয়েছে। দরজায় সামনে থেকে তালা দেওয়া। ও আরেকবার তন্ন তন্ন করে খুঁজে দেখে সবকিছু। না, কোথাও নেই ফয়েলটা। কিন্তু ওর নিশ্চিত মনে পড়ে ও ফয়েলটা রান্নাঘরেই লুকিয়ে রেখেছিল। বর্ণালীর কি মনে হয় সে রান্নাঘর ছেড়ে নবারুণের আকার ঘরের দিকে এগোয়। বর্ণালী পা টিপে টিপে ছাদের সিঁড়ি বেয়ে উঠে আসে। পাপান ঘুমাচ্ছে নিচের ঘরে। ছাদের দরজা খোলা। বর্ণালী ছাদে এসে দাঁড়ায়। বিকেলটা অন্য দিনের তুলনায় অনেক বেশি মনোরম। মৃদু হাওয়া বইছে দক্ষিণ দিক থেকে। আশেপাশের বৃক্ষরাজি দুলছে সে হাওয়ায়। আকাশে হালকা মেঘের আভাস, তবে এ মেঘে বৃষ্টি হবার সুযোগ কম। বর্ণালী ভাবে প্রকৃতি বোধহয় ওর মনের ভাষা পড়তে পারে না। ও এগিয়ে যায় ছাদের আলসের দিকে ধীরে পায়ে। নবারুণ ঝুঁকে পড়ে দেখছে কিছু। ও ধীরে ধীরে ওর কাছে যেতে থাকে। নবারুণের গা জুড়ে সেই পরিচিত গন্ধটা। ছোটবেলার স্মৃতিটা আবার ফিরে আসে ওর মধ্যে। ফ্লেজারগঞ্জের সমুদ্র সৈকতে হাঁটছিল সে বাবার হাত ধরে সেদিন। বছর পাঁচেকের বর্ণালী প্রথম পেয়েছিল সেই গন্ধটা। বাবার হাত ছেড়ে ছুটে গেছিল সে সমুদ্রের ঢেউয়ের দিকে। শরীরে ভরে নিয়েছিল সমুদ্রের ঘ্রাণ। ঢেউয়ের ভয়ঙ্কর আওয়াজে সে ভয় পায়নি সেদিন।
ঢেউয়ের সাথে সখ্যতা সেই প্রথম। ওর পায়ের নিচে এসে শক্তি হারানো ঢেউয়ের মধ্যে জলকেলি করছিল সে। ঢেউয়ের দম্ভের পতন দেখে আনন্দ পেয়েছিল ছোট্ট বর্ণালী। তারপর আবার নবারুণের মধ্যে সে তীব্রতা দেখেছিল সে। ওকেও বশ বানানোর অদম্য ইচ্ছে ছিল সেদিনের বর্ণালীর, কিন্তু আজ আর সেই ইচ্ছে নেই। নবারুণ ঢেউয়ের থেকে অনেক আলাদা। বর্ণালী পিছনে এসে দাঁড়ায় নবারুণের। নবারুণের মুখ তখনও অন্যদিকে। নবারুণ আর বর্ণালীর মধ্যেকার দূরত্ব প্রায় নেই বললেই চলে। বর্ণালীর মনে পড়ে যায় আঁকা শেখার সময়ের কথা। সেই নবারুণের সঙ্গে কোনো মিল খুঁজে পায় না সে। তরুণ নবারুণের চোখে স্বপ্ন ছিল, সে পিকাসোর গুয়ার্নিকার মতো কিছু করতে চাইতো জীবনে। বিনোদ বিহারীর গল্প বলতে গিয়ে তার চোখ বেয়ে গড়িয়ে পড়তো জল। সেই তারুণ্য, সেই বন্য জেদ আজ আর নেই। বর্ণালীর কষ্ট হয় নবারুণের ব্যর্থতায়। অন্য কেউ হলে কবেই নবারুণকে ছেড়ে চলে যেত, কিন্তু বর্ণালী পারেনি। সে 17 পেরিয়ে 18 পড়া বর্ণালী যেতে দেয়নি ওকে। কিন্তু পাপানকে ও হারাতে পারবে না, তাই নবারুণকে চিরকালের জন্য নিজের করে নেওয়ার ফাঁদ পেতেছে সে। ফাঁদটা ওকে পাততেই হতো। এভাবে আর কতদিন? জীবনের সব প্রশ্নের উত্তর খাপছাড়া রাখা যায় না। বর্ণালী ওর দুহাত বাড়িয়ে দেয় নবারুণের দিকে, কিন্তু ততক্ষণে নবারুণ ওর দিকে ফিরেছে। বর্ণালী তৎক্ষণাৎ নিজের হাত নামিয়ে নেয়। কি হয়েছে হঠাৎ ছাদে? নবারুণের চোখগুলো দেখে বর্ণালী কি উত্তর দেবে ভেবে পায় না, কিন্তু পর মুহূর্তেই ওর আঁকা ছবিটার কথা মনে পড়ে যায় ওর। সেই শয়তানি দৃষ্টি আজ নেই। আজ চোখ দুটো বড্ড শান্ত নবারুণের। কিছু যেন ভাবছে সে, কিন্তু বর্ণালী নবারুণকে চেনে। ওর অশান্ত হতে বেশি সময় লাগে না। পাপানকে নিয়ে একটু বের হব ভাবছিলাম, ওর একটু ভালো লাগতো। ছেলেটাও আবদ্ধ হয়ে পড়ে রয়েছে। কতদিন? বের হওয়ার কথা শুনলে নবারুণ যে ওদের একা ছাড়বে না বর্ণালী সেটা জানতো। পাপানকে বর্ণালী কোলে নিয়ে নেয়। বের হওয়ার সময়ও পাপানের হাতে ওর বলটা গুজে দেয়। ওদের বাড়ির সামনের রাস্তা দিয়ে সব রকমের গাড়ি চলাচল করে। রাস্তাটা বিটি রোডের সাথে গিয়ে মেশায়। বেশ বড় বড় ট্রাকের দেখাও মেলে মাঝে মধ্যে। সন্ধে হয়ে আসায় চারপাশটা বেশ নির্জন। বর্ণালী পাপানকে কোলে নিয়ে হাঁটছে। ও ইচ্ছে করে নবারুণের একটু পেছন পেছন হাঁটছে। নবারুণ যে ওদের মধ্যে থেকে অন্য জগতে রয়েছে সেটা ওর চোখ মুখের ভাব বলে দিচ্ছে। বর্ণালীর মাঝে মধ্যেই ওর ঔদাসীন্যকে প্রতিরোধ জানাতে ইচ্ছে হতো, কিন্তু এখন আর সেই ইচ্ছে হয় না। ও আর নিজেকে নবারুণের সামনে বিকিয়ে দিতে রাজি নয়। নবারুণের আকার ঘরে ফয়েলটা দেখার পর আর কোনো কিছুতে নিজের মত বদলাবে না সে। বর্ণালী ওর আশেপাশে রাস্তাঘাট দেখে নেয়। খুব একটা লোকজন তেমন নেই, থাকলেও তারা ওদের থেকে বেশ দূরে। ও নবারুণের দিকে একবার তাকায়। নবারুণকে স্বাভাবিকের থেকে বেশি আনমনা মনে হয় আজ। বর্ণালী দেখে রাস্তা দিয়ে একটা বড় ট্রাক আসছে ওদের দিকে। পাপানের বলটা ততক্ষণে ওর হাত ছেড়ে মাঝ রাস্তায়। বলটা! নবারুণের উদ্দেশ্যে বর্ণালী চিৎকার করে ওঠে। নবারুণ আনমনে চলছিল রাস্তা ধরে। সে বলটা মাঝ রাস্তায় দেখে কুড়িয়ে আনতে যায়, ততক্ষণে ট্রাকটা এসে গেছে। এক মুহূর্ত লাগে না সবকিছু ঘটতে। প্রচণ্ড কানফাটা একটা শব্দ আর একরাশ রক্তের ফোঁটা এসে লাগে বর্ণালী আর পাপানের মুখে। নবারুণের শরীরটা ট্রাকের ধাক্কায় ততক্ষণে পাল্টি খেয়ে রাস্তার পাশে গিয়ে পড়েছে। রক্তের বন্যা সারা রাস্তা জুড়ে। ট্রাক ড্রাইভার ভয়ে পালায় সেই স্থান ছেড়ে। আশেপাশের লোকজন ছুটে আসে শব্দ শুনে। ততক্ষণে সব শেষ। নবারুণের শরীরের অর্ধেকটা পড়ে রয়েছে রাস্তার এক পাশে। নবারুণের মুখটা বিকৃত হয়ে গেছে একেবারে। শরীরের পাশে দলা দলা রক্ত। বর্ণালী পাপানের মুখে রক্তসারির আঁচল দিয়ে মুছে ফেলে। ওর মুখ অস্বাভাবিক রকমের কঠিন। ও এগিয়ে যায় নবারুণের দিকে। ততক্ষণে ভিড় জমেছে রাস্তায়। পাপান বাবার অবস্থা দেখে কাঁদতে কাঁদতে ভয়ে মাকে চেপে ধরে। বর্ণালী ছেলেকে জাপটে ধরে। বর্ণালীর চোখ জুড়ে তখন এক অদ্ভুত প্রশান্তি। সেই নবারুণ ফেরত এসেছে ওর মন জুড়ে। প্রথমবার যে ওদের বাড়ি এসেছিল আঁকার জন্য হল বুক করতে, সেই গো বেচারা পাঞ্জাবি পরা ছেলেটা ওর শরীর জুড়ে বিরাজ করে তখন। বর্ণালী দেবী, আপনি কি সত্যি কিছু দেখেননি? নবারুণ বাবু হঠাৎ রাস্তার মাঝে কি করতে গেলেন? আপনি তো পাশেই ছিলেন। আপনি গাড়ি আসছে দেখে ওকে বাধা দিলেন না? নবারুণের মৃত্যুর পরের দিন সকালবেলা লোকাল থানার ইন্সপেক্টর শ্যামল সোম এসেছেন বর্ণালীদের বাড়ি। বর্ণালী ওনাকে বসতে বলে চা আর বিস্কুট একটা ট্রেতে করে নিয়ে আসে।
অ্যাক্সিডেন্টে মৃত্যুর জন্য নবারুণের দেহ এখনো ওরা হাতে পায়নি। পোস্টমর্টেমের পর ওর সৎকার করা সম্ভব হবে। নবারুণের পরিচিত আত্মীয় স্বজন আর ওর আকার জগতের কিছু লোক এসেছিলেন এর মধ্যে। বর্ণালী সকলের আপ্যায়নে ত্রুটি করেনি, কিন্তু ছেলেটাকে নিয়ে বর্ণালী চিন্তা হয়ে গেছে। ঘটনার পর থেকে মুখে একটু খাবার অবধি নেয়নি সে, কেমন একটা ঘুম মেরে গেছে। বর্ণালী জানে সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। ম্যাডাম, আপনাকে কিছু জিজ্ঞেস করলাম, এখনো উত্তর পেলাম না কিন্তু। ইন্সপেক্টর সোমের ডাকে বর্ণালীর হুঁশ ফেরে। আপনাকে তো আগেই বললাম, আমি বুঝতে পারিনি ও হঠাৎ এমন কাণ্ড ঘটাবে। না হলে কি আর। খুবই দুঃখিত এই অবস্থায় আপনাকে বারবার বিরক্ত করতে হচ্ছে, কিন্তু রুটিন এনকোয়ারি বোঝেন তো, আমাদেরও কিছু রুলস ফলো করতে হয়। বুঝি, কিন্তু দেখুন, আমার মনের অবস্থা সত্যি ভালো নয়। সেটা অনুভব করা কঠিন নয়। শুধু একটা কথা বলুন, ওনাকে দেখে কি কখনো মনে হয়েছে উনি সুইসাইড করতে পারেন? না, সেই রকম কোনোদিনই মনে হয়নি। ওর মতো মানুষ সুইসাইড করতে পারে না। নিজের ছেলের কথা একবার ভাবলো না? বর্ণালী কাঁদতে শুরু করে। আরে ম্যাডাম প্লিজ, আর কি কি জিজ্ঞেস করার আছে করুন। বর্ণালী চোখ মুছতে মুছতে বলে ওঠে, না না, এইটুকুই ঠিক আছে, পরে আবার প্রয়োজন হলে কথা বলে নেব। ট্রাক ড্রাইভারের খোঁজ চলছে, তার বয়ান পাওয়া গেলেই। আজ আসি তাহলে, আপনি বরং বিশ্রাম করুন। ইন্সপেক্টর সোম চলেই যাচ্ছিলেন, ঠিক সেই সময় পাপার হঠাৎ ঘরের মধ্যে টলমলো পায়ে এসে ঢোকে। ইন্সপেক্টর সোম ওকে দেখে হাসেন। ওর গালে একটা চুমু খেয়ে বের হয়ে যেতে উদ্যত হন। মা, বল। পাপানের কথা শুনে থমকে দাঁড়ান ভদ্রলোক। কি ব্যাপার ম্যাডাম? বর্ণালী পাপানকে কোলে তুলে নেয়। কিছু না ইন্সপেক্টর, ওর বলটা বোধহয় খুঁজে পাচ্ছে না, তাই। ও আচ্ছা, ওকে কদিন একটু ভুলিয়ে রাখুন। এই ধরনের স্মৃতি ছোটবেলায় ভালো নয়। ইন্সপেক্টর চ্যাটার্জি হেসে বিদায় নেন। নবারুণের মৃত্যুর পর 2 বছর কেটে গেছে। মাঝে ইন্সপেক্টর সোম বর্ণালীকে বেশ কয়েকবার বিব্রত করেছিলেন। ট্রাক ড্রাইভার ধরা পড়ার পর তার স্টেটমেন্টে তেমন কিছু পাওয়া যায়নি। তার সত্ত্বেও ভদ্রলোক মাঝে মধ্যেই ওর খোঁজ করতেন। উনি হয়তো ভেবেছিলেন বর্ণালী কিছু উগলে দেবে, কিন্তু সেটা হয়নি। উনি হয়তো ভেবেছিলেন সে অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হবে, আর তখন সেই মুহূর্তে উনি ওনার অস্ত্র প্রয়োগ করবেন। কিন্তু এখানেই হেরে গেলেন ভদ্রলোক। বর্ণালীর মনে আর অন্য কেউ আসতে পারে না। সেই জায়গাটা জুড়ে শুধু নবারুণ রয়েছে। ইন্সপেক্টর সোমকে কোনোদিনই বর্ণালী যোগ্য প্রতিপক্ষ মনে হয়নি। তার সত্ত্বেও পাপান প্রথম দিন বলের কথা বলার পরও ঘাবড়ে গেছিল। ইন্সপেক্টর সোম চলে যাওয়ার পরেই বর্ণালী ছুটেছিল দুর্ঘটনাস্থলে। বেশ খানিকক্ষণ খোঁজার পর পাপানের বলটা খুঁজে পেয়েছিল সে। সকলের অলক্ষ্যে বলটা কুড়িয়ে নিয়ে ফিরে এসেছিল বাড়িতে। এই 2 বছরে আরো অনেক কিছু ঘটে গেছে বর্ণালীর জীবনে। ও নিজেকে আরো শক্ত করতে শিখেছে। সিঙ্গেল মাদারহুড খুব একটা যে সহজ নয়, সেটা সে হাড়ে হাড়ে টের পেয়েছে। তবে হাল ছাড়েনি সে। পাপান অন্য ছেলেদের মতো সাধারণ হয়নি। সারাদিন ভয়ে গুটিয়ে থাকে ছেলেটা। সব বিষয় একটা আতঙ্ক কাজ করে ওর মধ্যে। এর জন্য বর্ণালী নিজেকে দায়ী করে। সেদিন সন্ধেবেলা পাপানকে ও না নিয়ে গেলেও পারত। বলটা যদি পাপানের হাত দিয়ে না ছুটতো বর্ণালী, তাহলে হয়তো। ও আর বেশি ভাবতে পারে না এখন, ভাবলেই মাথা যন্ত্রণা করে। স্কুল থেকে ফিরেই পাপানের হোমওয়ার্ক নিয়ে বসতে হয় ওকে। তারপর রান্না করা থেকে ঘরের অন্যান্য কাজ। নবারুণকে মাঝে মধ্যে মনে পড়ে ওর। তবে সে নবারুণ প্রথম দিকের। ওকে মনে পড়লেও ছাদের আলসের পাশে এসে দাঁড়ায়। চাঁদের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। চাঁদের আভায় স্নান করে নেয় বর্ণালী। কিন্তু যত দিন যাচ্ছে ততই নবারুণ মুছে যাচ্ছে ওর মন থেকে। এখন শুধু পাপানকে নিয়ে চিন্তা। পাপান এখন স্কুলে যায়। নিজের স্কুল থেকে ফেরার সময় বর্ণালী ওকে নিয়ে নেয় সাথে। পাপান কোনোদিন মুখ ফুটে কিছু চায় না। বর্ণালীর আজ কি মনে হয় ওকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেয়। বাড়ি ফিরে পাপান সেই গাড়ি নিয়ে মেতে ওঠে। এই ঘর থেকে ওই ঘর ছুটে বেড়ায় সেই গাড়ি নিয়ে। বর্ণালী তখন কাজে ব্যস্ত ছিল। হঠাৎ পাপানের চিৎকার শুনে সে রান্নাঘর ছেড়ে দোতলায় ছুটে যায়। ও দেখে পাপানের আওয়াজটা নবারুণের আকার ঘর থেকে আসছে। নবারুণের ঘরটাই 2 বছর বন্ধই পড়ে রয়েছে। বর্ণালী ভয়ে এদিকে আসার সাহস করেনি। পাপান ওই ঘরে গেল কি করে ভেবে পায় না বর্ণালী। তারপর ওর খেয়াল হয় চাবির থোকাটা টেবিলের উপরে ফেলে এসেছিল সে। ওর ভয় হয় পাপান নিশ্চয়ই কিছু দেখেছে ওই ঘরে। ও ছুটতে থাকে পড়িমড়ি করে। দরজায় পৌঁছেও দেখে পাপানের রিমোট কন্ট্রোল গাড়িটা উল্টে পড়ে রয়েছে মেঝেতে। ও বোঝে এটা নিয়ে ঘুরতে ঘুরতে পাপান এই ঘরে এসে পড়েছে। ও পড়িমড়ি করে ঘরের ভিতরে ঢোকে, কিন্তু ভিতরে ঢুকে ও যা দেখে তাতে ওর বুক কেঁপে ওঠে। পাপান নবারুণের আঁকা ছবির ক্যানভাসটা নিয়ে উল্টে পাল্টে নাড়ছে আর চিৎকার করছে। ক্যানভাসের ছবিটা ওর পরিচিত।
হালকা ধুলোর প্রলেপ সত্ত্বেও সে ছবি ভোলা যায় না। আরেকবার ভয়ঙ্কর শয়তানটার মুখ দেখে বর্ণালী, ওর শরীর তখন কাঁপছে। ও ছুটে যায় ছেলের দিকে। কি করছো এই সব? পাপান ওর দিকে ফেরে, ওর চোখে মুখে হাসি। অনেকদিন পর এই হাসিটা দেখে বর্ণালী। মা, ম্যাজিক দেখবে? বর্ণালী পাপানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পাপান ওর ছোট হাতে ক্যানভাসটা উল্টো করে ধরে। বর্ণালীর মুখ এক নিমেষে বিবর্ণ হয়ে যায়। শরীরের সমস্ত রোম খাড়া হয়ে ওঠে। মাথায় হাত দিয়ে বসে পড়ে সে। ক্যানভাসের শয়তান তখন পরিবর্তিত হয়েছে এক সুন্দর যুবায়। সে কোলে তুলে নিয়েছে একটি ছোট্ট দেব শিশুকে। ছোট্ট শিশুটা হাসছে খিলখিল করে। নবারুণের বলা কথা মনে পড়ে যায় ওর। পৃথিবীর শ্রেষ্ঠ একটা ছবি আঁকবে সে। নবারুণের ইন্দ্রজাল চোখের সামনে উন্মোচিত হয় বর্ণালীর। সে কথা বলার ক্ষমতা হারায় কিছু মুহূর্ত। পাপান তখনও ছবিটা নিয়ে ঘাঁটছে। মা দেখো ছবির পিছনে কি লেখা। বর্ণালী নিজেকে শান্ত করে। ও উঠে দেখে ছবির ক্যানভাসের পিছনে নবারুণের সই আর সাথে কয়েকটা শব্দ। বর্ণালী ওই ঘরে আর দাঁড়াতে পারে না, ওর বমি পায়। মাঝে কয়েকটা দিন কেটেছে। বর্ণালী শুধু যন্ত্রণা পেয়েছে এই কটা দিন। তবে ও চেনে নবারুণকে। ওর এত অত্যাচার মিথ্যে নয়। বর্ণালী খুঁজতে বের হয় নবারুণকে। ওর ঘরের আইসিলের যে ফয়েলটা পেয়েছিল সেটা মিথ্যে হতে পারে না। ও আকার ঘর খুঁজে নবারুণের একটা ডায়েরি পায়। তাতে লেখাগুলো সব এলোমেলো অবিন্যস্ত। এক শিল্পীর রাগ দুঃখ ক্ষোভ ফুটে আছে সেই ডায়েরির পাতায় পাতায়। কয়েকটা জায়গায় চন্দ্রিলের নাম। চন্দ্রিল মিথ্যে বলছে। আমি চিনি বর্ণালীকে। ও এই রকম নয়। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। ডায়েরির কয়েকটা পাতা জুড়ে শুধু মিথ্যে বলে লেখা। ডায়েরির শেষ দিকের পাতা জুড়ে শুধু পাপান। মৃত্যু নাকি জন্ম, পাপান বলবে আমায়। বর্ণালী বুঝতে পারে না নবারুণ কি চাইছিল শেষে। ডায়েরিটা পড়ে ওর নিজেকে বড্ড সাধারণ মনে হয় ওর অসাধারণত্বের কাছে। কিন্তু একটা খটকা ওর থেকে যায়। রাইসিনের ফয়েলটা নবারুণ নিয়েছিল কেন? তাহলে কি পাপান নবারুণের জন্য একটা এক্সপেরিমেন্ট ছিল? মৃত্যু আর জন্মের ইন্দ্রজালের একটা সংযোগ? কিন্তু এই প্রশ্নের উত্তরও হয়তো আর পাবে না। হঠাৎ বর্ণালীর খেয়াল হয় ও ছাড়াও একজন নবারুণকে প্রত্যক্ষ করেছিল পাপানের সাথে। বর্ণালীকে রুম্পার বাড়ি খুঁজে পেতে অনেকটাই কষ্ট করতে হয়েছে। রুম্পা কদিন ওর বাড়িতে আয়ার কাজ করেছিল। ওই একমাত্র যে নবারুণ আর পাপানকে দেখেছে একসাথে। বর্ণালীকে দেখে রুম্পা প্রথমে চিনতে পারে না। পরে পরিচয় দেওয়ার পর ওকে ঘরে নিয়ে গিয়ে বসতে বলে। বর্ণালী বেশ খানিকক্ষণ কথা বলে রুম্পার সাথে। ও যখন ঘর ছেড়ে বের হয় তখন ওর মাথা ঘুরছে। চোখের সামনে সবকিছু আবছা। রুম্পার বলা কথাটা বারবার ফিরে ফিরে আসছে ওর কানে। দিদি, সেদিন কি ঝোঁকে পাপান তোমার রান্নাঘরে ঢুকে পুরনো একটা সাদা গুঁড়ো দুধের প্যাকেট বের করেছিল। আমি তখন একটু টিভি দেখছিলাম। দাদাবাবুর চিৎকারে গিয়ে দেখি উনি ভীষণ চটেছেন পাপানকে দেখে। ওর হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন প্যাকেটটা, নিজের ঘরে নিয়ে গেলেন সেটা। সাথে আমাকেও কটা গালিগালাজ করলেন। মরা মানুষের নামে কিছু বলতে নেই। তবে যাক, তুমি মুক্তি পেয়েছো। রুম্পার বাড়ি থেকে ফেরার পথটা একঝুঁক মনে হয় বর্ণালীর কাছে। ওর মন জুড়ে তখন বিশ্বের পাথর। বর্ণালী আস্তে আস্তে সব বুঝতে পারে। চন্দ্রিল শুধু নবারুণের মনে সন্দেহের বীজ রোপণ করেনি, সে ওর মধ্যেও রোপণ করেছিল আশঙ্কার বীজ। সেই আশঙ্কা যে বাড়তে বাড়তে কবে মানসিক ব্যাধিতে পরিণত হয়েছিল সেটাও বুঝতে পারেনি। হয়তো নবারুণের সঙ্গে পাপানের সব সম্পর্ক স্বাভাবিক ছিল। ওর মনে পড়ে যায় ছাদের আলসের ধারে পাপানের হাসি মাখা মুখটা। তাহলে সবকিছুর জন্য কি ও দায়ী? ওই সব কিছুকে বেশি বেশি ভাবতে শুরু করেছিল। সন্দেহটা বাড়তে থাকে বর্ণালীর। তবে নবারুণের অত্যাচারগুলো, সেগুলো কি মিথ্যে? না, সেগুলো মিথ্যে নয়। ওর মধ্যে এই আশঙ্কার রোগ সৃষ্টির জন্য নবারুণও সমান দায়ী। তার ফল সে পেয়েছে। বর্ণালী নিজেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঘরে ফিরে দেখে নবারুণের সেই ছবিটা ছেলে ওদের শোবার ঘরে এনে রেখেছে। পাপানের নাম ধরে ডাকে বর্ণালী, কিন্তু তার কোনো উত্তর আসে না। ও ছবিটার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। ওর মনে হয় নবারুণ হাসছে ওর দিকে চেয়ে। পৃথিবীর শ্রেষ্ঠ ইলিউশন ওর সামনে। বর্ণালী আর তাকাতে পারে না সেই দিকে। ওর বুকের ভিতরটা শূন্য হয়ে যায়। নবারুণের মুখটা মনে পড়তেই ওর শরীর বাতাসের মতো হালকা হয়ে যায়। ছাদের সিলিংয়ের দিকে চোখ যায় ওর। আমাকে ক্ষমা করো, কাঁপা কাঁপা গলায় বলে ওঠে সে।
ছবির ক্যানভাসের পিছনের লেখাটা তখন ওর চোখের সামনে ভাসছে, আমার প্রিয় পাপানকে। সব ভুল, সব মিথ্যে, সব নবারুণের সাজানো। পাগলের মতো চিৎকার করতে করতে এগিয়ে যায় বর্ণালী। এবার নিজের শাস্তি পাওয়ার পালা। ফ্লেজারগঞ্জের সমুদ্রে ঢেউয়ে ভেসে যাওয়ার সময় উপস্থিত। বর্ণালী শরীর সিলিংয়ের দিকে এগোয়। হঠাৎ কিছুর একটা শব্দ। বর্ণালী ফিরে তাকায়। সেই রিমোট কন্ট্রোল গাড়িটা না, দরজায় ধাক্কা খেয়ে উল্টে পড়েছে আবার। পাপান ছুটতে ছুটতে ঘরে ঢোকে, গাড়িটা তুলে নেয় কোলে। তারপর মায়ের দিকে তাকায় সে। কি হয়েছে মা, কাঁদছো কেন? গাড়িটা বড্ড বাজে, বারবার উল্টে যায়। আমাকে একটা নতুন গাড়ি কিনে দেবে? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।